28 মার্চ 2025 তেলেঙ্গানা। ঘড়ির কাঁটায় তখন রাত 3টে বাজে। চারিদিকে নিস্তব্ধ। এমন সময় কপালে ঘাম আর চোখে মুখে চিন্তার ছাপ নিয়ে হন্তদন্ত করে ছুটে আসে এক মাঝবয়সী লোক। লোকটি এসেই প্রতিবেশীদের বাড়ির দরজায় ধাক্কা মেরে সবাইকে ডাকতে শুরু করে। একটা সর্বনাশ হয়েছে। লোকটির স্ত্রী হঠাৎই খুব অসুস্থ হয়ে পড়েছে, তাই সবার কাছে সাহায্য চাইতে এসেছে লোকটি। কিছুক্ষণের মধ্যেই একে একে সমস্ত প্রতিবেশীরা গিয়ে হাজির হয় লোকটির বাড়ির সামনে এবং দেখে লোকটির স্ত্রী পেটের যন্ত্রণায় মেঝেতে পড়ে গড়াগড়ি খাচ্ছে। তাড়াতাড়ি করে গাড়ি ডেকে লোকটির স্ত্রীকে হাসপাতালে পাঠায় পাড়ার লোক। যাওয়ার আগে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে গাড়িতে ওঠার সময় লোকটির স্ত্রী শুধু এতটুকুই বলে যায়, বাচ্চাদেরকে ডাকো, ওরা সাড়া দিচ্ছে না। লোকটির সাথে সাথে ছুটে যায় পাশের ঘরে, যেখানে নিথর হয়ে শুয়ে আছে 3টি বাচ্চা। লোকটির অনেক ডাকাডাকি করা সত্ত্বেও কেউ সাড়া দিচ্ছে না। প্রতিবেশীরা নিঃশ্বাস চেক করে দেখল 3জনেই মৃত। ডাকা হলো পুলিশ। পুলিশ কনফার্মেশনের জন্য 3টে বাচ্চাকে নিয়ে গেল হাসপাতালে, সঙ্গে লোকটিকেও। এবং ফাইনালি হাসপাতাল থেকে 3টে বাচ্চাকেই অফিসিয়ালভাবে মৃত ঘোষণা করলো ডাক্তার। কিন্তু মৃত্যুর কারণ হিসেবে ডাক্তার রিপোর্টে যা লেখে সেটা ওইখানে উপস্থিত কেউই আশা করেনি। রিপোর্টে লেখা মৃত্যুর কারণ গলা টিপে হত্যা। আর আমাদের আজকের কেস এমন একটা কেস যেটা শুধু এটা সাধারণ মার্ডার কেস নয়, এটা আমাদের এই নোংরা সমাজের অত্যন্ত কালো একটা দিক, যেটা আমরা হয়তো কল্পনাও করতে পারি না কিংবা কল্পনা করতে চাই না। এই ঘটনা এতটাই শকিং এবং দুঃখজনক, বিশ্বাস করুন ভিডিওটা শেষ হতে না হতে আপনিও এটাই ভাববেন, ভিডিওটা না দেখলে বোধহয় ভালো হতো। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। আমাদের আজকের কেস সাঙ্গারেড্ডি ট্রিপল মার্ডার কেস। তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলার একটা ছোট্ট এরিয়া আমিরপুর, আর সেখানেই একটা কলোনিতে বসবাস করেন 48 বছর বয়সী চেন্নাইয়া ও তার পরিবার। চেন্নাইয়ের স্ত্রী রজিতা সহ তার 2 ছেলে এবং 1 মেয়েকে নিয়ে সুখে সংসার। বড় ছেলের বয়স 12 বছর, তারপর 1 মেয়ে বয়স 10 বছর এবং সবথেকে ছোট ছেলের বয়স 8। চেন্নাইয়া পেশায় একজন ওয়াটার ট্যাঙ্ক ড্রাইভার আর রজিতা একটা প্রাইভেট স্কুলে পড়ান। গত 27 মার্চ রাত 9টার দিকে চেন্নাইয়ের কাছে একটা ফোন আসে। ফোনটা এসেছিল সে যেখানে কাজ করে সেই ওয়াটার ট্যাঙ্ক সার্ভিস থেকে। চেন্নাইয়াকে একটা আর্জেন্ট কাজ দেওয়া হয়। তাকে বলা হয় এক্ষুনি সাঙ্গারেড্ডি থেকে হায়দ্রাবাদের চান্দানগরে একটা ওয়াটার ট্যাঙ্ক নিয়ে যেতে হবে। যদিও এটা তার কাছে নতুন কিছু নয়, প্রতিনিয়ত এরকম আর্জেন্ট কাজ চেন্নাইয়ের কাছে আসে। তাই ফোনটা পাওয়া মাত্রই রাত 10টার দিকে চেন্নাইয়া বেরিয়ে যায় হায়দ্রাবাদের জন্য। যাওয়ার সময় রাতের খাবারও নিয়ে যায় বাড়ি থেকেই। এরপর রাত প্রায় 3টার দিকে কাজ সেরে বাড়ি ফিরে আসে চেন্নাইয়া। বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ডাকাডাকি করে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ পায় না। শেষে প্রায় 15 মিনিট ডাকাডাকির পর কোনো মতে এসে দরজা খুলে দেয় তার স্ত্রী রজিতা। রজিতা অনেকক্ষণ ধরেই পেটের যন্ত্রণায় ভুগছে, তাই দরজাটা খুলেই সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে। চেন্নাই রজিতাকে কিছু জিজ্ঞেস করার আগেই রজিতা বলে রাতে পেরুবান্নাম খাওয়ার পরেই তার পেটের এই অবস্থা। রজিতা বলে ওই দইটা হয়তো নষ্ট ছিল, তাই সেখান থেকেই ফুড পয়জিং হয়েছে। এরপর চেন্নাইয়া এক মুহূর্ত সময় নষ্ট না করে ছুটে যায় প্রতিবেশীদের কাছে এবং স্ত্রীকেই হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। এরপর কি হয়েছে সেটা ভিডিওর শুরুতেই বলেছি। পাশের ঘর থেকে 3 সন্তানের মৃতদেহ উদ্ধার করার পর তাদেরকে নিয়ে হাসপাতালে যায় চেন্নাইয়া এবং পুলিশ, এবং হাসপাতালে ডাক্তার ওই 3জনকেই মৃত ঘোষণা করে। চেন্নাইয়ের তখন অবস্থা এমনিতেই নাজেহাল। একদিকে সন্তান হারানোর সুখ, অন্যদিকে মৃত্যুর সাথে লড়াই করছে স্ত্রী। যেন কয়েক ঘন্টার মধ্যেই বদলে গেল চেন্নাইয়ের গোটা জীবন। একটা হাসি খুশি পরিবার এক রাতে উজাড় হয়ে গেল। শুধু চেন্নাইয়েরই কিছু হলো না, অথচ রাতের খাবারটা কিন্তু সেও বাড়ি থেকেই নিয়েছিল। আর ঠিক এখান থেকেই পুলিশের সন্দেহ হয় চেন্নাইয়াকে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য চেন্নাইয়াকে নিয়ে যায় পুলিশ স্টেশনে। পুলিশ প্রথমেই চেন্নাইয়াকে যেটা জিজ্ঞাসা করে সেটা হলো ওই খাবারটা খেয়েছিলেন কিনা। উত্তরে চেন্নাইয়া জানায় তার কাজের চাপে খাবার খাওয়ার সময় পায়নি। তারপর পুলিশ একটু কড়াভাবে চেন্নাইয়াকে জিজ্ঞেস করে সাঙ্গারেড্ডি থেকে চন্দননগর যাওয়া আসার খুব বেশি হলে 3 ঘন্টা সময় লাগে, তাহলে তার সেদিন 5 ঘন্টা লাগলো কেন? চেন্নাইয়া জানায় সেদিন রাস্তায় প্রচুর পরিমাণে ট্রাফিক ছিল আর জল নিয়ে যাওয়ার পরেই সে বেরিয়ে আসতে পারে না। বেশ কিছু প্রসিডিওর আছে, সেগুলো কমপ্লিট করে তারপর তাকে ফিরতে হয়, আর এই কারণেই এতটা দেরি হয়েছে তার। পুলিশ প্রথমে চেন্নাইয়ের কথা বিশ্বাস করতে চায়নি, কিন্তু তারপর
ওয়াটার ট্যাঙ্ক কোম্পানির সাথে যোগাযোগ করে এবং সেদিন রাতের সমস্ত সিসিটিভি ফুটেজ দেখে তারা বুঝতে পারে চেন্নাইয়া মিথ্যে বলছে না। কিন্তু তাও আরও একবার ক্রস চেক করে নেওয়ার জন্য চেন্নাইয়ের প্রতিবেশীদেরকেও জিজ্ঞাসাবাদ করে পুলিশ। চেন্নাইয়ের ব্যাপারে কারোই কোনো নেগেটিভ মন্তব্য ছিল না। সমস্ত তথ্য প্রমাণ চেন্নাইয়ের কথার সাথে মিলে যায়। সুতরাং চেন্নাইয়া এই কাজ করেনি। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, করেছে কে? এর মধ্যেই হাসপাতালে ভর্তি রোজিতা অনেকটাই সুস্থ হয়েছে। সুস্থ হয়েই রোজিতা বাচ্চাদের ব্যাপারে জানতে চায়। এরকম অবস্থায় একজন মাকে তার 3 সন্তানের মৃত্যু সংবাদ শোনানোর মতো সাহস কেউই করছিল না। তাই চেন্নাইয়া আগে তাকে বাড়ি নিয়ে যেতে চাইছিল, কিন্তু ডাক্তাররা তার ব্লাড, ইউরিন এবং টক্সি রিপোর্ট না করা পর্যন্ত হসপিটাল থেকে ছাড়তে না জানিয়ে দেয়। এইদিকে পুলিশ তখনও কোনো কুলকিনারা করতে পারছে না এই কেসটাকে নিয়ে ঠিক কোন দিকে এগোবে। এমন সময় পুলিশের হাতে এসে পৌঁছায় রোজিতার টক্সি রিপোর্ট। আর এই টক্সি রিপোর্ট অনুযায়ী জানতে পারে সেদিন খাবারে তেমন কিছুই ছিল না যার থেকে ফুড পয়জনিং হতে পারে। অতএব রোজিতার ব্লাড এবং ইউরিন রিপোর্টেও কোনো প্রকার টক্সিন পাওয়া যায়নি। আর এখান থেকেই পুলিশের সন্দেহের লিস্টে যোগ হয় আরেকটা নতুন নাম, রোজিতা। কিন্তু একজন মা কেন তার সন্তানদের গলা টিপে খুন করতে যাবেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে এই কেসে উঠে আসে এমন কিছু বিষয় যা দেখেই সেদিন গোটা দেশ কেঁপে উঠেছিল। পুলিশের সন্দেহ ঠিক কিনা সেটা যাচাই করার জন্য পুলিশ প্রথমে রোজিতার ফোন নাম্বারটাকে ট্র্যাক করতে শুরু করে এবং সেখানে দেখতে পায় গত 6 মাস ধরে একটা নাম্বারের সাথে রোজিতার বারবার কথা হয়েছে। শুধু ফোনেই কথা নয়, SMS, ভিডিও কল, সব দিক থেকেই এই নাম্বারটার সাথে রোজিতার নাম্বারটার ভীষণভাবে কানেক্টেড। আর এই বিষয়টাই একটু অস্বাভাবিক লাগে পুলিশের। খোঁজ নিয়ে জানতে পারে ওই নাম্বারটা তেলেঙ্গানার নালগোন্ডা জেলার একজন প্রাইভেট ফার্ম এমপ্লয়ি শিবা কুমারের। রোজিতা আর শিবার চ্যাট এবং কল হিস্ট্রি দেখার পর পুলিশের আর কিছুই বুঝতে বাকি রইল না শিবা আর রোজিতার মধ্যে ঠিক কি চলছিল। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার। আর হ্যাঁ, বাড়িতে 10-12 বছর বয়সের 3টে বাচ্চা থাকা সত্ত্বেও একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে পড়েছিলেন রোজিতা। এই বিষয়ে জানার পর পুলিশ 3রা এপ্রিল ছুটে যায় চেন্নাইয়ের বাড়িতে। ততদিনে রোজিতা হাসপাতাল থেকে বাড়ি ফিরে যায়। সেখানে গিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে রোজিতাকে, কিন্তু রোজিতা প্রথমে কিছুই স্বীকার করেনি। তারপর পুলিশ যখন চাপ দিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে তখন নিজের মুখেই স্বীকার করে সবটা। রোজিতার বয়ান অনুযায়ী এই সমস্ত কিছুই শুরু হয়েছিল আজ থেকে 12 বছর আগে, অর্থাৎ 2013 সালে। তখন রোজিতার বয়স মাত্র 18 বছর এবং মাত্র 18 বছর বয়সেই রোজিতাকে তার বাড়ির লোক বিয়ে দিয়েছিল তার থেকে 20 বছরের বড় চেন্নাইয়ের সাথে। রোজিতার এই বিয়েতে কোনোদিনই মত ছিল না, কিন্তু পরিবার এবং আত্মীয়দের চাপে বিয়েটা সেদিন করতে হয়েছিল তাকে। বিয়ের কয়েক বছরের মধ্যেই তারা 3 সন্তানের বাবা মা হয়। তাদের বড় ছেলে 12 বছর বয়সী সাই কৃষ্ণা, তারপর 10 বছর বয়সী মেয়ে মধুপ্রিয়া এবং সবথেকে ছোট ছেলে গৌতম। চেন্নাইয়া রোজিতার সাথে খুশি থাকলেও রোজিতা কখনোই চেন্নাইয়াকে নিজের স্বামী হিসেবে মেনে নিতে পারেনি। রোজিতা বরাবর তার বন্ধু এবং কলিগদের সাথে তুলনা করত চেন্নাইয়াকে। অন্যদিকে চেন্নাইয়া ছিল একজন সাধারণ ওয়াটার ট্যাঙ্ক ড্রাইভার, তার উপর বয়সে 20 বছরের বড়। তাই রোজিতার মতে চেন্নাইয়া তার স্ট্যান্ডার্ডের সাথে ম্যাচ করে না। তাই চেন্নাইয়া যতই চেষ্টা করুক না কেন সে কোনোদিনই রোজিতাকে খুশি করতে পারবে না, না মানসিকভাবে না শারীরিকভাবে। তাই রোজিতা সবসময় এই সম্পর্কটা থেকে বেরিয়ে যেতে চাইত। আর এই সুযোগটাই রোজিতা পেয়েছিল এই ঘটনার ঠিক 6 মাস আগে। গত বছর মানে 2024-এর সেপ্টেম্বর মাসে রোজিতার পুরনো স্কুল গুদাকোন্ডাইতে একটা রিইউনিয়ন পার্টিতে গিয়েছিল রোজিতা। অনেক বছর পর পুরনো বন্ধুদের সাথে দেখা করে কথা বলে বেশ খুশি হয়েছিল সে, এবং এই খুশি দ্বিগুণ হওয়ার আরও একটা কারণ ছিল। সেখানেই তার আবার পরিচয় হয়েছিল তার ক্লাস 10-এর এক পুরনো প্রেমিক শিবা কুমারের সাথে। সেখান থেকেই ফোন নম্বর এক্সচেঞ্জ করা থেকে তাদের কথা বলা শুরু হয় এবং ধীরে ধীরে শুরু হয় প্রেম। যদিও প্রেম থেকে যৌনতার পরিমাণই বেশি ছিল ওদের সম্পর্কে, কারণ পুলিশ জিজ্ঞাসাবাদে রোজিতা জানায় শিবার সাথে মেলামেশা করে যে স্যাটিসফ্যাকশন পেয়েছে সেটা সে কোনোদিনই তার স্বামী চেন্নাইয়ের থেকে পাননি। তো আশা করি বুঝতেই পারছেন কতটা প্রেম আর কতটা যৌনতা। যাই হোক, এইভাবে চলতে চলতে একসময় রোজিতা শিবার প্রেমে পাগল হয়ে যায়। কিন্তু শিবা সাপ জানিয়ে দেয় সে রোজিতাকে অ্যাকসেপ্ট করলেও তার 3 ছেলে মেয়েকে কখনোই অ্যাকসেপ্ট করতে পারবে না। তাই শিবাকে যদি বিয়ে করতে হয় তাহলে রোজিতাকে তার স্বামীর সাথে সাথে সন্তানদেরকেও ছেড়ে আসতে হবে। আমি জানি না এই অবস্থায় অন্য কোনো মা কি ডিসিশন নিত,
কিন্তু রোজিতা শিবার জন্য এতটাই পাগল যে সে নিজের সন্তানদেরকেও ছাড়তে রাজি হয়ে যায় এবং তখনই সে ঠিক করে চেন্নাইয়া আর বাচ্চাদেরকে নিজের জীবন থেকে সরিয়ে শিবার এক নতুন জীবন শুরু করার। তারপরই আসে সেই অভিশপ্ত রাত 27শে মার্চ। সে আগে থেকেই ঠিক করে নিয়েছিল এই দিনেই তার পরিকল্পনাকে বাস্তবে রূপ দেবে। শুধু তাই নয়, সেই দিন সন্ধ্যাবেলা গোটা ব্যাপারটা শিবাকেও জানিয়েছিল সে। শিবা তখন উত্তরে তাকে বলেছিল, তুমি যেটা ভালো মনে করো করে ফেলো। তারপর রাত 9টার দিকে যখন চেন্নাইয়া হায়দ্রাবাদের উদ্দেশ্যে বেরিয়ে যায় তখনই কাণ্ডটা ঘটায় রচিতা। রচিতা প্রথমে বাচ্চাদের খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। তারপর যখন বাচ্চারা গভীর ঘুমে আচ্ছন্ন নিজের হাতে গলা টিপে খুন করেন নিজের সন্তানদের। প্রথমে তার বড় ছেলে সাইকৃষ্ণা, তারপর 10 বছরের মেয়ে মধুপ্রিয়া এবং সবশেষে 8 বছরের গৌতম। আমরা সবাই জানি শুধু মানুষ নয়, যে কোনো জীবজন্তুর জন্য সবথেকে নিরাপদ আশ্রয় হচ্ছে মায়ের কুল। পৃথিবীর কোনো সন্তানই হয়তো কোনোদিন কল্পনাও করতে পারবে না তার মা কোনোদিন তাকে এইভাবে মারতে পারে। যাই হোক, তারপর রচিতা তাদেরকে এমনভাবে শুয়ে দেয় যেন দূর থেকে দেখে মনে হয় তারা ঘুমাচ্ছে। এবং সবকিছু হয়ে যাওয়ার পর এইসব থেকে বাঁচার জন্য এই ফুড পয়জিংয়ের গোটা নাটকটা শুরু করে রচিতা। আমি জানি আপনারা কি ভাবছেন, এত কিছু না করে সাধারণত ডিভোর্স দিয়ে দিলেই তো হতো। পুলিশও রচিতাকে ঠিক এই প্রশ্নটাই জিজ্ঞেস করেছিল, কিন্তু তার উত্তরে রচিতা কি বলেছিলেন জানেন? রচিতা বলেছিল, ডিভোর্স দিতে গেলে অনেক সময় লাগে, আর আমাদের দেশের আইন ব্যবস্থা যা অবস্থা তাতে হয়তো কয়েকটা বছর লেগে যেত। আমার পক্ষে ততদিন শিবাকে ছাড়া থাকা সম্ভব নয়। আপনি জাস্ট ভাবুন, একজন মা হয়ে শুধুমাত্র পরকীয়ার জন্য নিজের বাচ্চাদেরকে খুন করতে পারে কেউ? শুধু তাই নয়, বিনা দোষে এই 3টি প্রাণকে নৃশংসভাবে খুন করার পরও বিন্দুমাত্র আফসোস ছিল না রচিতার। যাই হোক, যেহেতু শিবা পুরো ব্যাপারটাই জানতো, কিন্তু জানার পরেও সে রচিতাকে আটকানোর চেষ্টা করেনি, তাই তাকেও এই অপরাধের সমান ভাগিদার হিসেবে মানছে পুলিশ এবং বর্তমানে দুজনেই পুলিশ হেফাজতে আছে। যাই হোক, আপনার কি মনে হয় এই ব্যাপারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ।